ছবিতে তোমরা যাকে দেখছো ইনার নাম ক্যারোলাস লিনিয়াস। পাড়াতে তিনি ক্যারো কাকু হিসেবে খুব পরিচিত আছে। কোনো কোনো মানুষ তাকে চেনে লিনিয়াস দাদু হিসেবে, আবার কেউ কেউ তাকে চেনে ক্যারোলাস লিনিয়াস হিসেবেই। এখন ইনি কী করলেন, একটা অ্যামাজনের প্রোডাক্ট কিনলেন। পরের দিন অ্যামাজন ডেলিভারি বয় প্রোডাক্টটা দিতে এলো, অথচ ক্যারোলাস লিনিয়াসের বাড়ি খুঁজে সে পায় না। তখন পাড়ার বাচ্চাদের জিজ্ঞেস করে, এখানে ক্যারোলাস লিনিয়াসের বাড়ি কোনটা? বাচ্চারা তো বলতে পারে না, কারণ বাচ্চারা জানে ক্যারো কাকু, ক্যারোলাস লিনিয়াস তো কখনো নাম শোনে। আবার আরও কাউকে জিজ্ঞেস করলো ডেলিভারি বয়, ক্যারোলাস লিনিয়াসের বাড়ি কোনটা? তারাও চেনে লিনিয়াস দাদু হিসেবে, ক্যারোলাস লিনিয়াসকে চেনে না। এইভাবে ঘুরতে ঘুরতে একটা সময় পর একটা লোক বলল যে ক্যারোলাস লিনিয়াসের বাড়ি এইটা। এইভাবে তার অনেকটা সময় কিন্তু নষ্ট হয়ে গেল। এখন যদি আমি পৃথিবীর কোনো জীবের নাম প্রপার না জানি, তাহলে তাকে খুঁজে পেতে খুবই অসুবিধা হয়। যেমন ধরো আমকে আমরা বাঙালিরা আম হিসেবেই চিনি। এবার ইংরেজরা সেটাকে কি বলে? ম্যাঙ্গো। আবার তামিল ভাষায় সেই আমেরই অপর নাম কি? ম্যাঙ্গাই। আবার স্প্যানিশ ভাষায় ম্যাঙ্গোকে ম্যাঙ্গা বলা হয়। এক্ষেত্রে আমের বিভিন্ন নাম আমরা পেলাম। এখন আমি যদি স্পেনে যাই, স্পেনে গিয়ে বলি একটা আম দিন, তো তারা বুঝতে পারবে না যে আমটা আসলে কি। এখন আমি যদি তামিলনাড়ুতে যাই, সেখানে গিয়ে আম চাই, তারাও বুঝতে পারবে না, কারণ তারা আমকে মাঙ্গাই বলে। তাই একটা নির্দিষ্ট নাম হওয়া প্রয়োজন প্রত্যেকটা জীবের, তাই তো? এক্ষেত্রে আম গাছের বিজ্ঞানসম্মত নাম কি? ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। এই নামে পৃথিবীর সমস্ত জীববিদরা আমকে চেনে। যেখানেই যাও, সেটা আমেরিকাতে যাও, ভারতে যাও, ইংল্যান্ডে যাও, যেখানেই যাও, সমস্ত জায়গায় আমের বিজ্ঞানসম্মত নাম ম্যাঙ্গিফেরা ইন্ডিকাই হয়। এতক্ষণ আমরা যার সম্বন্ধে পড়লাম, ইনার নাম হলো ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াসকে বলা হয় ফাদার অফ ট্যাক্সোনমি। প্রশ্ন আসে, ট্যাক্সোনমি কি? জীববিদ্যার যে শাখাতে কোনো একটা জীবের শনাক্তকরণ হয়, তার নামকরণ করা হয় এবং বৈজ্ঞানিকভাবে শ্রেণীবিন্যাস করা হয়, সেই বিজ্ঞানকেই আমরা বলবো ট্যাক্সোনমি। এই নাম দেওয়া ব্যাপারটা সম্বন্ধে আমরা একটু আগেই আলোচনা করলাম যে আমের বিজ্ঞানসম্মত নাম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। তো এই ক্যারোলাস লিনিয়াসকে কেন ফাদার অফ ট্যাক্সোনমি বলা হয়? কারণ ক্যারোলাস লিনিয়াস ট্যাক্সোনমির যে তিনটে পার্ট, শনাক্তকরণ, নামকরণ এবং শ্রেণীবিন্যাস, এই বিষয়ে বিশেষ গ্রন্থ লিখে গেছেন, যেখানে প্রচুর জীবের নামকরণ, তার শনাক্তকরণ এবং শ্রেণীবিন্যাস সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে, যে কারণে তাকে বলা হয় ফাদার অফ ট্যাক্সোনমি। এখন এই ট্যাক্সোনমির যে তিনটে পার্ট পড়লাম, সেইটা মনে রাখবো কি করে? দেখো, আইডেন্টিফিকেশন মানে হলো শনাক্ত করা, নোমেনক্লেচার মানে হলো নাম দেওয়া, আর ক্লাসিফিকেশন মানে হলো শ্রেণীবিন্যাস করা। এই তিনটে জিনিস মনে রাখার জন্য একটা কৌশল আছে, যেটা হলো আইএনসি। এই আইএনসিকে তোমরা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ভেবো না। আইএনসি বলতে আইডেন্টিফিকেশন অর্থাৎ শনাক্তকরণ, নোমেনক্লেচার অর্থাৎ নামকরণ এবং ক্লাসিফিকেশন অর্থাৎ শ্রেণীবিন্যাস বোঝায়। এই যে আমরা ট্যাক্সোনমি শব্দটা পেলাম, এটা কি শুধুমাত্র জীববিদ্যাতেই প্রয়োগ হয়? অন্য কোথাও কি এর প্রয়োগ আছে? অবশ্যই আছে। যেমন মিলিটারি ট্যাক্সোনমি। সেখানে কি হয় দেখা যাক। মিলিটারি ট্যাক্সোনমির ক্ষেত্রে ফোর্সকে মোটামুটি তিন ভাগে ভাগ করা হয়, একটা আর্মি, একটা নেভি এবং অপরটি এয়ারফোর্স। কিছু কিছু দেশের স্পেস ও সাইবার ফোর্সও থাকে। এইটা হলো এক প্রকারের ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস। ইউনিট হায়ারার্কির ক্ষেত্রে আমরা দেখতে পাই কিছু স্কোয়াড মিলে তৈরি হয় প্ল্যাটুন, কিছু প্ল্যাটুন মিলে তৈরি হয় কোম্পানি, কিছু কোম্পানি মিলে তৈরি হয় ব্যাটালিয়ন এবং কিছু ব্যাটালিয়ন মিলে তৈরি হয় রেজিমেন্ট। এই ক্ষেত্রেও কিন্তু বিন্যাস বিধি প্রয়োগ হয়েছে। বা র্যাঙ্কের ক্ষেত্রেও শ্রেণীবিন্যাস রয়েছে, যেরকম প্রাইভেট র্যাঙ্ক, সার্জেন্ট মেজর র্যাঙ্ক। আমাদের ভারতবর্ষে রয়েছে মেজর জেনারেল। আবার এখানে ওয়েপেন অর্থাৎ যুদ্ধাস্ত্রের ভিত্তিতেও শ্রেণীবিন্যাস করা হয়েছে। রাইফেল পিস্তলের জন্য একটা শ্রেণী, শিপ, সাবমেরিন, ট্যাঙ্কের জন্য একটা শ্রেণী, হেলিকপ্টারের জন্য একটা শ্রেণী।
এই রকমভাবেই শ্রেণীবিন্যাস করা হয় মিলিটারি ট্যাক্সোনমিতে। এখান থেকে আমরা আর কি জানলাম, যে ট্যাক্সোনমি হলো তথ্য সাজানোর বিজ্ঞান। একটা প্রপার ওয়েতে সাজানো হলো, তাই না? এই ট্যাক্সোনমি সম্বন্ধে শুধুমাত্র কি বিদেশিরাই অবদান রেখে গেছে, নাকি কোনো সময় ভারতীয়রাও এই ট্যাক্সোনমি সম্বন্ধে বিশেষ কিছু অবদান রেখে গেছে, সেটা আমরা জানব। ক্যারোলাস লিনিয়াসের বহু আগে থেকেই ভারতবর্ষের বৈদিক সাহিত্যে ট্যাক্সোনমির বিবরণ পাওয়া যায়। যেমন ধরো, অথর্ববেদ এবং মৈত্রায়ণী সংহিতাতে এর বিবরণ রয়েছে, বিভিন্ন উদ্ভিদের বিবরণ রয়েছে, তাদের ক্লাসিফাই করা হয়েছে, তাই না? তাদের শ্রেণীবিন্যাস করা হয়েছে। যেমন আমরা নাম জানি পিপল। পিপল মানে কি? অশ্বত্থ গাছ। ইক্ষু, ইক্ষু মানে কি? আখ। বিল্হ, বিল্হ মানে কি? বেল। এই যে এই নামকরণগুলো করা হয়েছে, এই ওয়ার্ডগুলো সংস্কৃত ওয়ার্ড। এই সমস্ত উদ্ভিদ সম্বন্ধে যে শুধু নামকরণই করা হয়েছে সেটাও না, এদের ঔষধি গুণাগুণ, ব্যবহার ভিত্তিক প্রয়োগ, সেই সম্বন্ধেও তখনকার দিনের শ্রেণীবিন্যাস করা ছিল। অর্থাৎ এটা একটা ট্যাক্সোনমিরই পার্ট। উদাহরণস্বরূপ বলা যেতে পারে উদ্ভিদের বিভিন্ন অংশে শ্রেণীবিভাগ তৈত্তরীয়া সংহিতাতে পাওয়া যায়। যেমন ধরো কাণ্ড, কাণ্ড বলতে স্টেম বোঝায় ইংরাজিতে। পর্ণ, পর্ণ মানে কি? পাতা। পুষ্প, পুষ্প মানে ফুল। এই সমস্ত সংস্কৃত ওয়ার্ডগুলো কোথা থেকে এসেছে? বৈদিক সাহিত্য থেকে এসেছে। অর্থাৎ ভারতীয়রা এক সময় ট্যাক্সোনমি বিষয়ে বিশেষ গবেষণা করে গেছে। এরপর আমরা দেখব এই লিনিয়াসের পূর্ববর্তী সময়ে কোন কোন বিজ্ঞানীদের বিশেষ অবদান রয়েছে ট্যাক্সোনমি সম্বন্ধে। প্রথমেই যার নাম আসে তিনি হলেন সক্রেটিস। সক্রেটিসের শিষ্য হলেন প্লেটো। প্লেটোর শিষ্য হলেন অ্যারিস্টটল। অ্যারিস্টটলের শিষ্য হলেন থিওফ্রাস্টাস। এই গুরু শিষ্য পরম্পরায় অথবা শিক্ষক ছাত্রের পরম্পরায় অ্যারিস্টটল এমন একজন শিক্ষক ছিলেন থিওফ্রাস্টাসের, যিনাকে বলা হয় ফাদার অফ বায়োলজি। অ্যারিস্টটলকে কি বলা হয়? ফাদার অফ বায়োলজি। কেন তাকে বলা হয়? কারণ তিনি প্রাণীদের দুটো ভাগে প্রথম ভাগ করেন, একটা মেরুদণ্ডী প্রাণী এবং অপরটি অমেরুদণ্ডী প্রাণী। প্রাণীবিজ্ঞানের এটাই প্রথম শ্রেণীবিন্যাসের প্রচেষ্টা। তাই অ্যারিস্টটলকে আমরা বলি ফাদার অফ বায়োলজি। অ্যারিস্টটলেরই শিষ্য হলেন থিওফ্রাস্টাস। থিওফ্রাস্টাসকে বলা হয় ফাদার অফ বোটানি, অর্থাৎ উদ্ভিদবিদ্যার জনক। থিওফ্রাস্টাসের একটা বিখ্যাত বই রয়েছে যার নাম হিস্টোরিয়া প্ল্যান্টেরাম। এর মধ্যে প্রায় 500টিরও বেশি উদ্ভিদ নিয়ে গবেষণা করা আছে। পরবর্তী জীববিদের নাম প্লিনি দ্য এল্ডার। ইনার লেখা বইয়ের নাম ন্যাচারালিস হিস্টোরিয়া। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এখানে ইম্পর্টেন্ট। প্লিনি কি করেছিলেন? বহু উদ্ভিদের নাম এবং তাদের ব্যবহার লিপিবদ্ধ করেছিলেন। এরপর আসে জন ড্রের নাম, যিনি স্পেসিস সম্বন্ধে ধারণা দেন। স্পেসিস কি জিনিস সেটা আমরা একটু পর জানব। এবার চলে আসি ক্যারোলাস লিনিয়াস পিরিয়ডে কি কি হয়েছিল। বিজ্ঞানীর নাম কি? ক্যারোলাস লিনিয়াস। উনার লেখা গ্রন্থের নাম সিস্টেমা ন্যাচুরে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট গ্রন্থ। সিস্টেমা ন্যাচুরে 1735 সালে এই গ্রন্থটা রচনা করা হয়। কার দ্বারা? ক্যারোলাস লিনিয়াসের দ্বারা। প্রথমে আমরা যার চিত্র দেখলাম সেই ব্যক্তিটি হলেন ক্যারোলাস লিনিয়াস। তার বইটির নাম সিস্টেমা ন্যাচুরে। এই দেখো ক্যারোলাস লিনিয়াসের লেখা এই বইটি সিস্টেমা ন্যাচুরে। এই বইতে বিভিন্ন জীবের শনাক্তকরণ, নামকরণ এবং শ্রেণীবিন্যাস করা হয়েছে। এই কারণেই এই ক্যারোলাস লিনিয়াসকে মডার্ন ট্যাক্সোনমির জনক অথবা ট্যাক্সোনমির জনক বলা হয়। নামকরণ বলতে তিনি একটা স্পেশাল নামকরণের পদ্ধতি আবিষ্কার করেছিলেন, যেটার নাম হলো দ্বিপদ নামকরণ পদ্ধতি। এই দ্বিপদ নামকরণ দ্বারা পৃথিবীর সমস্ত জীবের একটি মাত্রই আন্তর্জাতিক নাম থাকবে। এবারে চলে আসছি ট্যাক্সোনমিক হায়ারার্কিতে। ট্যাক্সোনমিক হায়ারার্কি কাকে বলে? জীবদের শ্রেণীকে বড় থেকে ছোট ক্রমে সাজানোর পদ্ধতিকেই বলা হয় ট্যাক্সোনমিক হায়ারার্কি। এই ট্যাক্সন শব্দের প্রবর্তক হলেন অ্যাডলফ মেয়ার এবং ট্যাক্সোনমি শব্দের প্রবর্তক হলেন এপি ডে ক্যান্ডল। ট্যাক্সোনমিক হায়ারার্কিকে লিনিয়ান হায়ারার্কিও বলা হয়। কারণ কি? এই যে গ্রন্থটা তোমরা দেখলে 1735 সালে সিস্টেমা ন্যাচুরি গ্রন্থটা,
এই গ্রন্থে এই শব্দটা তিনি যুক্ত করেন। কোন শব্দ? ট্যাক্সোনমিক হায়ারার্কি। এই কারণে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসের নাম অনুসারে ট্যাক্সোনমিক হায়ারার্কিকে বলা হয় লিনিয়ান হায়ারার্কি। তো ট্যাক্সোনমিক হায়ারার্কির সংজ্ঞায় আমরা কি পড়লাম? যে জীবদের বিভিন্ন শ্রেণীকে বড় থেকে ছোট ক্রমে সাজানোর পদ্ধতি, অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরিকে বড় থেকে ছোট সাজানোর রীতি, এটাকেই বলা হয় ট্যাক্সোনমিক হায়ারার্কি। প্রথমে লিনিয়াস এই ট্যাক্সোনমিক হায়ারার্কিকে 5টা ধাপ বা ক্যাটাগরিতে ভাঙেন এবং পরবর্তীকালে আরও 2টো ক্যাটাগরি যোগ করা হয়। ক্লাস 9-এর সিলেবাসে টোটাল 7টা ক্যাটাগরির কথা বলা আছে। প্রথম ক্যাটাগরিটি হলো রাজ্য, পরেরটি পর্ব, তারপর শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। এই 2টো ক্যাটাগরির নাম নেই সিলেবাসে, তবুও আমরা এই 2টো ক্যাটাগরি সম্বন্ধেও জানব। এখানে আমরা উদাহরণস্বরূপ মানুষের ট্যাক্সোনমিক হায়ারার্কি সম্বন্ধে জানব। মানুষের ট্যাক্সোনমিক হায়ারার্কিতে প্রথমেই আসে ডোমেন। এই ডোমেনের ক্ষেত্রে নামটা দেখো, ট্যাক্সনের নাম ইউক্যারিয়া, অর্থাৎ এই ডোমেনের জীবদের ইউক্যারিওটিক টাইপের কোষ দেখা যায়, যেটি বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদের মধ্যেও দেখা যায়। গরু, ছাগল, ভেড়া, মানুষ, গাছপালা সবগুলোর কোষই কিন্তু আধুনিক কোষ বা ইউক্যারিওটিক টাইপের কোষ। এর পরবর্তী ক্যাটাগরি চলে আসে রাজ্য। রাজ্য অর্থাৎ কিংডম। এই রাজ্যের ট্যাক্সনটি কি? অ্যানিমেলিয়া, অর্থাৎ অ্যানিম্যাল, অর্থাৎ প্রাণী। এই ইউক্যারিওটিক টাইপের কোষগুলো কার কার ছিল? প্রাণীরও ছিল, আবার উদ্ভিদেরও ছিল। কিন্তু যখনই প্রাণী চলে এলো রাজ্য হিসেবে, তখন সমস্ত উদ্ভিদগুলো বাদ চলে গেল, শুধু পড়ে থাকলো প্রাণীরা। প্রাণী বলতে কি? হতে পারে মৌমাছি, প্রজাপতি, হতে পারে বাঘ, ভাল্লুক, হাতি, সবই হতে পারে। এদের মধ্যেও মানুষ কিন্তু এই প্রাণীকুলেরই একজন। এই অ্যানিমেলিয়ার বৈশিষ্ট্য কি হতে পারে? এরা চলনশীল হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, স্নায়ুতন্ত্র উপস্থিত থাকবে, অর্থাৎ গাছেদের তো কোনো স্নায়ুতন্ত্র থাকে না, প্রাণীদের থাকে, তাই না? এবং এদের মধ্যে কম সাদৃশ্য থাকবে। দেখো, একটা প্রজাপতির সাথে একটা হরিণের কী সাদৃশ্য, আবার একটা হরিণের সাথে একটা বাঘের কী সাদৃশ্য, কোনো মিল নেই তাদের মধ্যে। আস্তে আস্তে যত আমরা নিচে নামবো তত কিন্তু সাদৃশ্যতা বাড়বে। পরবর্তী যে ক্যাটাগরি আছে সেটা হলো পর্ব। পর্ব আমাদের কর্ডাটা। কর্ডাটা পর্বের প্রাণীদের মধ্যে নোটোকর্ড থাকে এবং পৃষ্ঠীয় স্নায়ুনালীও বর্তমান থাকে এদের। পরেরটা হলো উপপর্ব। উপপর্বের ক্ষেত্রে মানুষের ট্যাক্সন হলো ভার্টিব্রাটা। এটা আমাদের সিলেবাসে নেই। হলুদ রঙের যে 2টো রো আছে সেটা সিলেবাসে নেই, পড়তে হবে না, শুধু একটু জেনে রাখো। এই উপপর্বে আমরা দেখতে পাচ্ছি ভার্টিব্রাটার ক্ষেত্রে মেরুদণ্ড বিদ্যমান। তাহলে যে সমস্ত অমেরুদণ্ডী প্রাণী সেগুলো এখান থেকে বাদ চলে যাবে, শুধুমাত্র মেরুদণ্ডী প্রাণী এখানে প্রেজেন্ট থাকবে, তাই তো? সেই কারণে এই উপপর্ব ভার্টিব্রাটা থেকে এই মৌমাছি, প্রজাপতি যাদের মেরুদণ্ড নেই তারা বাদ চলে গেল, বাঘ, সিংহ, মানুষ, হাতি এরা পড়ে রইল। পরের ক্যাটাগরি শ্রেণী বা ক্লাস। ক্লাস আমাদের কি? ম্যামেলিয়া। ম্যামেলিয়া অর্থাৎ স্তন্যপায়ী প্রাণী হতে হবে, অর্থাৎ সেই সমস্ত প্রাণীদের স্তন গ্রন্থি থাকতে হবে, দেহে লোম থাকতে হবে। দেখো, বিভিন্ন প্রাণী রয়েছে, সব প্রাণীদের কিন্তু স্তন গ্রন্থি থাকে না। যেমন বিভিন্ন মাছেদের থাকে না, বিভিন্ন পাখিদের থাকে না, সাপেদের থাকে না, তাই এরাও বাদ চলে গেল। যদিও সাপ, মাছ, বিভিন্ন পাখি এদের কিন্তু মেরুদণ্ড আছে, কিন্তু এদের স্তন গ্রন্থি নেই। তাই এই ম্যামেলিয়াতে অনেক মেরুদণ্ডী প্রাণীও বাদ চলে যায়। পড়ে থাকে কি? মানুষ, গরু, ছাগল, এদের স্তনগ্রন্থি বর্তমান। তার পরবর্তী ক্যাটাগরি বর্গ। মানুষের বর্গ হলো প্রাইমেটস। প্রাইমেটসের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে? এদের ধরার উপযোগী হাত থাকতে হবে এবং সামনের দিকে চোখ থাকতে হবে, অত্যন্ত উন্নত মস্তিষ্ক থাকতে হবে। এই প্রাইমেটসের মধ্যে অত্যন্ত উন্নত মস্তিষ্ক বলতে দেখো, এখানে যে প্রাইমেটস আছে, প্রাইমেটসের ছবিতে দেখো, এই প্রাইমেটসের মধ্যে মানুষ, গরিলা, শিম্পাঞ্জি এই সমস্ত উন্নত প্রাণীরা
পড়ে যায়, যাদের মস্তিষ্ক অত্যন্ত উন্নত। তাই বাকি সব প্রাণীরা বাদ চলে যায় প্রাইমেটস থেকে। গরু, ছাগল, ভেড়া এগুলো সব বাদ হয়ে গেল। এর পরবর্তী ক্যাটাগরি গোত্র। গোত্র আমাদের হোমিনিডি। হোমিনিডির বৈশিষ্ট্য কি? সোজা হয়ে যারা হাঁটতে পারে এবং যাদের করটির আয়তন বৃহৎ আকারের হয়। যেমন ধরো, সোজা হয়ে হাঁটতে পারা প্রাণী বলতে এক তো মানুষ হয়, আর আগেকার যুগের মানুষ, যেমন আগের যুগের মানুষের নাম কি কি ছিল? প্রথমে ছিল অস্ট্রালোপিথেকাস, এপ থেকে যখন মানুষ হলো অস্ট্রালোপিথেকাস, হোমো হাবিলিস, হোমো ইরেক্টাস। এই হোমো ইরেক্টাস সোজাভাবে হাঁটতে পারত, আর আজকের যুগের মানুষও সোজাভাবে হাঁটতে পারে। অতএব এরা পড়বে হোমিনিডির ভেতরে। এই সমস্ত প্রাণীরা হোমিনিডির ভেতরে পড়বে, যারা সোজাভাবে হাঁটতে পারে, যাদের করটি বৃহৎ আকারের হয়। তার পরের ক্যাটাগরি চলে আসে গণ। মানুষের গণ হলো হোমো। হোমোর কি বৈশিষ্ট্য? উচ্চ বুদ্ধিমত্তা থাকতে হবে এবং যন্ত্র ব্যবহারের ক্ষমতা থাকতে হবে। এছাড়াও ভাষার বিকাশও হতে হবে এই সমস্ত প্রাণীদের মধ্যে। এখানে তাহলে ভাষার বিকাশ যাদের মধ্যে তেমন হয়নি, সেই সমস্ত প্রাণীরাও বাদ চলে যায়। আর লাস্টে আসে স্যাপিয়েন্স। লাস্টের যে প্রজাতি অর্থাৎ ক্যাটাগরি, সেটা মানুষের হয় স্যাপিয়েন্স। স্যাপিয়েন্সের মধ্যে বৈশিষ্ট্যতে কি বলেছে? সর্বাধিক সাদৃশ্য থাকে। দেখো, আগে কি হচ্ছিল? সাদৃশ্য থাকছিল না। একটা মৌমাছি প্রজাপতি আলাদা, প্রজাপতির সাথে সাপ আলাদা, ব্যাঙ আলাদা, আর লুকস কিন্তু আলাদা আলাদা। আস্তে আস্তে লুকসগুলো কাছাকাছি হয়ে যাচ্ছে। এরা কিন্তু খুব ক্লোজেস্ট সাদৃশ্যযুক্ত প্রাণী, তাই না? আর যত নিচে আসে আস্তে আস্তে করে প্রাণীর সংখ্যা কমতে থাকে। শেষকালে শুধুমাত্র মানুষ থেকে যায়। অর্থাৎ মানুষের মধ্যে যদি দেখতে পাও, পৃথিবীর প্রায় সমস্ত মানুষই একই রকম দেখতে। এমন না একটা মানুষ নর্মাল আর একটা মানুষের মাথায় শিং আছে, এরকম তো না। প্রত্যেকটা মানুষই প্রায় কাছাকাছি দেখতে, অর্থাৎ এদের মধ্যে সর্বাধিক সাদৃশ্যতা দেখা যায়। গণ আর প্রজাতি এই দুটো মিলে হয়ে যায় বিজ্ঞানসম্মত নাম। তাই মানুষের বিজ্ঞানসম্মত নাম হয়ে যায় হোমো স্যাপিয়েন্স। এই যে দুটো শব্দ দিয়ে আমরা নামকরণ করলাম, এই প্রসেসটাকে বলা হয় দ্বিপদ নামকরণ পদ্ধতি। এটা কেন করা হয়েছে? ভাষাগত অসুবিধা দূর করতে এমন পদ্ধতি বানানো হয়েছে। কোন সংস্থা দ্বিপদ নামকরণকে কন্ট্রোল করে? ICBN, ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল নোমেনক্লেচার, নামটা মনে রাখবে। এর নিয়ম কি কি? দ্বিপদ নামকরণের ক্ষেত্রে এখানেই বুঝতে পারছি আমরা, দুটো পদ থাকবে, অর্থাৎ দুটো শব্দ সংখ্যা হতে হবে। আর কি? এটা ল্যাটিন ভাষায় রচিত হতে হবে। ল্যাটিন ভাষা বলতে শুধুমাত্র ল্যাটিন ইউজ হবে না, সেরকম না। ইন্ডিয়ান বিভিন্ন ল্যাঙ্গুয়েজও নেওয়া হতে পারে। যেরকম ম্যাঙ্গিফেরা ইন্ডিকাতে ইন্ডিকা শব্দটা ইন্ডিয়া থেকে এসছে। তাহলে ল্যাটিন ভাষা বলছে কেন? ল্যাটিন ভাষার গ্রামার ফলো করা হবে, তাই ল্যাটিন ভাষা বলেছে। শুধুমাত্র ল্যাটিন ভাষায় যে ইউজ হবে এমনটা ব্যাপার না। আর কি বৈশিষ্ট্য থাকবে? বাঁকা অক্ষরে লেখা হবে, অর্থাৎ ইটালিক্সে লেখা হবে। এবং গণ একটি শব্দে একবচন ও প্রথম অক্ষর বড় হতে হবে গণের। গণটা লিখি আমরা প্রথমে। দেখো, এখানে সিংহের বিজ্ঞানসম্মত নাম প্যান্থেরা লিও। এই প্রথমটা হলো গণ, পরেরটা হলো প্রজাতি। এই গণের প্রথম অক্ষরটা বড় হাতের হবে, ক্যাপিটাল লেটারে হবে, এবং বাকিগুলো স্মল লেটারে হবে। এবং এটি এক বচন হতে হবে, বহু বচন হলে হবে না। আর প্রজাতির সব অক্ষর ছোট হবে। দেখো, লিও কথাটা লেখা আছে, যার প্রত্যেকটাই স্মল লেটারে লেখা আছে। এবং লাস্টে কি করা যায়? বিজ্ঞানীর নাম জুড়ে দেওয়া যায়। যেরকম ব্র্যাকেটে লিনিয়াসের কথা বলা আছে, বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। এইভাবে কিন্তু বিজ্ঞানসম্মত নাম দেওয়া হয়। আরও একবার দেখে নিই, বিজ্ঞানসম্মত নামের জেনাস অর্থাৎ গণ কি? ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে এবং ইটালিক্সে হবে, অর্থাৎ বাঁকাভাবে লিখবে এবং প্রথমটা ক্যাপিটাল লেটার হবে। স্পেসিস অর্থাৎ প্রজাতি, প্রজাতি এখানে কে? লিও। লিওটা সমস্ত স্মল লেটারে হবে এবং বাঁকা অক্ষরে অর্থাৎ ইটালিক্সে হবে।
এবং ব্র্যাকেটের মধ্যে তোমরা অথরের নামটা দিতে পারো, যেমন এখানে লিনিয়াসের নাম লেখা আছে। তো এই হলো আমাদের ট্যাক্সোনমি এবং দ্বিপদ নামকরণের পদ্ধতি। ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করবে, যদি কোথাও ভুলভ্রান্তি মনে হয় সেটাও জানাবে কমেন্টে। থ্যাঙ্কস।